5 মাস পেরিয়ে যাওয়া এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি সহজ কিন্তু অস্বস্তিকর। ইরান এখনো টিকে আছে। যে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে যুদ্ধ শুরু করেছিল, সেই একই যুক্তরাষ্ট্র জুলাইয়ের শেষে টানা 13 রাত বোমা বর্ষণ চালিয়েও তেহরানকে নতজানু করতে পারেনি। গত শুক্রবার রাতে প্রথমবারের মতো নতুন হামলা স্থগিত রাখা হয়, অথচ পরদিনই ট্রাম্প এক ফরাসি সাংবাদিককে জানান, যা চাই তার শতভাগ না পেলে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করতে তিনি প্রস্তুত। এক সপ্তাহে হরমুজ প্রণালীতে 20% টোল আরোপের ঘোষণা, 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার, তারপর কখনো না দেখা মাত্রার আক্রমণের হুমকি, এই সব স্ববিরোধিতাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের হাতে কোনো সুসংহত কৌশল নেই, আছে কেবল মুহূর্তে মুহূর্তে বদলানোর প্রতিক্রিয়া। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ওয়াশিংটনের এই দিশাহীনতা ততই স্পষ্ট হচ্ছে। ওয়াশিংটনের এই ইতস্তত ভাবের পেছনের যুক্তিটি আসলে খুব সরল রাজনৈতিক অঙ্ক। যুদ্ধ যুক্তরাষ্ট্রে অজনপ্রিয়। দেশটির জ্বালানি তেলের গড় মূল্য গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আগে যা রিপাবলিকান শিবিরের জন্য অত্যন্ত বিপজ্জনক। অথচ কোনো নতুন চুক্তি ছাড়া যুদ্ধ থামানো ট্রাম্পের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল, কারণ তিনি এমন এক ঐতিহাসিক চুক্তি দাবি করতে চান যা 2015 সালের পরমাণু চুক্তিকে ছাপিয়ে যাবে। ফলে এক অমীমাংসিত অচল অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানের নৌবহর এবং প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ধ্বংস করেও রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এখানেই অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠে। সামরিক জয় আর রাজনৈতিক বিজয় এক জিনিস নয়, আর এই যুদ্ধ ঠিক সেই ফাঁদেই আটকে গেছে এখন। ইরানের কৌশলগত টিকে থাকার যুক্তিও বা রহস্য আপনি এর মধ্যে পাবেন। সামরিকভাবে বিধ্বস্ত, ড্রোন মজুদ তলানিতে, তবুও তেহরানের হাতে এখনো একটি মাত্র অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্র কেড়ে নিতে পারেনি: হরমুজ প্রণালীকে অস্থিতিশীল রাখার সক্ষমতা। বিশ্বের 20% তেল সরবরাহ যে সরু জলপথ দিয়ে যায়, সেখানে একটি ক্ষেপণাস্ত্রই যে আতঙ্ক তৈরি করে, প্রচলিত সামরিক শক্তি তার তুলনায় গৌণ। ঠিক এই কারণেই ইরান প্রতিশোধের ভৌগোলিক সীমানা ক্রমাগত বাড়িয়ে চলেছে। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি 3 মাস পর প্রথমবার সৌদি আরবের এক মার্কিন ঘাঁটিতেও আক্রমণ। এসব কি প্রমাণ করে? কাতারের মতো তেহরানের সঙ্গে ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ দেশও রেহাই পায়নি। রাস লাফানের গ্যাস ব্যবস্থাপনায় হামলায় দেশটির এলএনজি রপ্তানি সক্ষমতা বছরের পর বছরের জন্য কমে গেছে। বার্তাটি নির্মম কিন্তু স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আছে এমন যে কোনো ভূখণ্ডই এখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু। বন্ধুত্ব বা নিরপেক্ষতা কোনো সুরক্ষা নয়। আর যুক্তরাষ্ট্র যদি নাটকীয়ভাবে সামরিক অভিযান সম্প্রসারিত না করে, তেহরানকে এই কৌশল থেকে সরানো কার্যত অসম্ভব, কারণ এটাই এখন ইরানের একমাত্র কার্যকর প্রতিরোধক। সংঘাতের বৃত্ত নতুন এক মাত্রায় বিস্তৃত হচ্ছে। কাস্পিয়ান সাগরে ইউক্রেন একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। দাবি করেছে জাহাজটি রাশিয়ার সামরিক পণ্য বহন করছিল, যা ইরানের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি প্রকাশ্যেই বলেছেন যে রাশিয়া ইরানকে সামরিক সহযোগিতা দিচ্ছে। অর্থাৎ যে যুদ্ধ একসময় কেবল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, তা এখন ইউক্রেনের যুদ্ধের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে। একটি আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বৈশ্বিক শক্তি প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে লোহিত সাগরে ইরান সমর্থিত হুতিরা সৌদি তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রেখেছে, যার জবাবে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হুতি হামলার জন্য তিনি সরাসরি ইরানকে দায়ী করবেন। যুদ্ধের এই বিস্তার প্রমাণ করছে যে যুদ্ধ এখন আর দ্বিপক্ষীয় নয়, বরং একাধিক ফ্রন্টে জড়িয়ে পড়া এক জটিল নেটওয়ার্ক সংঘাত, যেখানে একটি ফ্রন্টের উত্তেজনা অন্য ফ্রন্টে প্রতিধ্বনিত হচ্ছে। জ্বালানি বাজার এই পুরো নাটকের সবচেয়ে নির্ভরযোগ্য থার্মোমিটার। যুদ্ধ শুরুর আগে $70 ঘরে থাকা ব্রেন্ট ক্রুড
মার্চে এক পর্যায়ে $140 ছুঁয়ে 2008 সালের পর সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। আর গত জুন মাসের সাময়িক সমঝোতায় তা স্বাভাবিক হলেও জুলাইয়ে এই যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর দাম আবার সাপ্তাহিক হিসাবে 12% বেশি বেড়েছে। এই অস্থিরতার কারণ শুধু হরমুজ নয়, লোহিত সাগরের ঝুঁকিও যুক্ত হওয়ায় বিকল্প রপ্তানি রুটও আজ নিরাপদ নেই। ফলে যুদ্ধ ঝুঁকি, বিমার প্রিমিয়াম, শিপিং খরচ ক্রমশ বাড়ছে। বাংলাদেশ কিংবা এই ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর এবং প্রবাসী শ্রম নির্ভর জনগোষ্ঠীর জন্য এই যুদ্ধ কোনো দূরবর্তী কাহিনী নয়, বরং সরাসরি সংসারের হিসাবে আঘাত হানার মতো এক বাস্তবতা। অপরিশোধিত তেল এবং এলএনজির মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয় বাড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি করে। কাতারের এলএনজি রপ্তানি ক্ষমতা কমে যাওয়ায় বাংলাদেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ এবং শিল্প খাতে সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ দেশটি কাতারি এলএনজির অন্যতম প্রধান ক্রেতা। আর মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা এবং রেমিটেন্স প্রবাহ দুটোই ঝুঁকিতে পড়ে যদি যুদ্ধ সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো বড় শ্রমবাজারে আরো ছড়িয়ে পড়ে। অর্থাৎ যুক্তিগুলো কিন্তু খুব জটিল কিছু নয়। মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন উত্তেজনার তরঙ্গ শেষ পর্যন্ত এসে আছড়ে পড়ে প্রতিটি বাংলা ভাষাভাষী অর্থনীতিগুলোর উপর, বা জ্বালানি বিল, প্রবাসী পরিবারের মাসিক আয়ের ওপর। শেষ পর্যন্ত বড় প্রশ্ন কিন্তু একটাই, যুক্তরাষ্ট্র আসলে কি করবে? ট্রাম্পের হাতে বাস্তবে দুটি পথ আছে। এক, ইসরায়েলকে সঙ্গে নিয়ে আগের চেয়েও বড় আকারের এক চূড়ান্ত আঘাত, যার পরিণতি আমরা জানি এবং যা যুদ্ধকে আরো রক্তক্ষয়ী পর্যায়ে ঠেলে দেবে। দুই, কাতার, মিশর, পাকিস্তান প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি মেনে কূটনীতিতে ফেরা, যা স্বল্প মেয়াদী স্বস্তি দিলেও স্থায়ী সমাধানের নিশ্চয়তা হয়তো দেয় না। কেননা জুনের সমঝোতা ইতিমধ্যে একেবারে ভেঙে গেছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন ইরান যথেষ্ট ব্যথা এখনো পায়নি। এই মানসিকতা থেকে বের না হলে তৃতীয় কোনো পথ আসলে কার্যত নেই। বাস্তবতা হলো সামরিকভাবে বিধ্বস্ত হয়েও ইরান টিকে আছে ঠিকই, তার সবচেয়ে ধ্বংসাত্মক কার্ডটি হাতে রেখে দেওয়ার কারণে। আর যুক্তরাষ্ট্র যতক্ষণ না একটি সুসংহত দীর্ঘমেয়াদী কৌশল ঠিক করতে পারছে, ততক্ষণ এই যুদ্ধ প্রলম্বিত হতেই থাকবে। আর তার মূল্য গুনতে হবে উপসাগরীয় বা মধ্যপ্রাচ্যের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সংসার। কারণ হচ্ছে আমরা তো কোনো না কোনো ভাবে এই যুদ্ধ অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছি। ভালো থাকবেন সবাই।